হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত নিট অ্যাসপিরেন্ট যারা 2025-এ নিট দিতে চলেছে সকলের জন্য চলছে একটা রিভিশন সিরিজ, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রতিটা চ্যাপ্টার ওয়ান শটের মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এমসিকিউ এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিসকাস করছি। তো খুব শর্ট টাইমে আমরা মোস্ট ওয়েটেড সেকশনগুলো প্রতিটা চ্যাপ্টারে ডিসকাস করছি এই সিরিজটায়। তো ডেফিনেটলি সিরিজটা ফলো কর, এবং ফলো করলে তুই তোর কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে এটা নিজেই বুঝতে পারবি। তো এবং একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে কোন কোন টপিকের ওপর আমার একটু বেশি জোর দেওয়া উচিত। আমাদের তো পড়তে হবে সবই, বাট কোন কোন টপিকগুলোর ওপর একটু বেশি জোর দেওয়া উচিত সেইগুলো আইডিয়া পাওয়া যাবে। তো আজকে আমাদের যেটা মেইন কনসার্নের বিষয় সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। এখান থেকে আমরা 2 থেকে 3টে প্রশ্ন এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন যেটা কি ধরনের প্রশ্ন হতে পারে, এক হচ্ছে রেডিয়াস এবং মানে মেইনলি আমাদের জি এর ওপর কনসার্ন বেশি, যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিভাবে কোন কোন প্যারামিটারের সঙ্গে পাল্টায় সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা যদি দেখি জি কিভাবে পাল্টায়, জি এর দুটো ভ্যারিয়েশন হচ্ছে। এক হচ্ছে কোনো একটা প্ল্যানেটের যদি রেডিয়াস আর হয়, তাহলে সেই প্ল্যানেটের সারফেস থেকে এইচ হাইটে যদি কোনো একটা পয়েন্ট নিই, তাহলে ইন জেনারেল এই সেন্টার থেকে ডিস্টেন্স কত হলো, স্মল আর। তো জি বেসিক্যালি ভ্যারিজ অ্যাজ 1/r²। ঠিক আছে, জি এর এক্সপ্রেশন কি আমরা লিখতে পারি, জি ইকুয়ালস টু gm/r²। ঠিক আছে, gm/r² লিখতে পারি। ঠিক আছে, যেখানে ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে প্ল্যানেটের মাস, এবং স্মল আর হচ্ছে সেন্টার থেকে যে পয়েন্টে আমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বার করছি তার ডিস্টেন্স। এবার যদি আমি সারফেসের ওপর কোনো একটা পয়েন্টে জি এর ভ্যালু বার করতে চাই, সাপোজ সারফেসের ওপর, তাহলে সেন্টার থেকে এই অবধি ডিস্টেন্সটা কত, সেটা হয়ে যাচ্ছে রেডিয়াসের সমান। তাহলে সেক্ষেত্রে জি অ্যাট দ্য সারফেস অফ প্ল্যানেট, সেখানে কি হয়ে যাবে, স্মল আর উইল বি ইকুয়ালস টু ক্যাপিটাল আর, তাহলে হয়ে যাবে gm/R²। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি ইফ m ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ধরা যাক দুটো প্ল্যানেটের মধ্যে কম্পারিজন করতে বলছে, দুটো প্ল্যানেটের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হবে সেটা কম্পেয়ার করতে বলছে। তাহলে এম যদি কনস্ট্যান্ট, অর্থাৎ দুটো প্ল্যানেটের মাস যদি কনস্ট্যান্ট হয়, জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি জি কিন্তু ওই প্ল্যানেট দুটোর রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ যে প্ল্যানেট সাইজে যত বড় হবে জি তত রিডিউস হবে, জি তত কমে যাবে। ঠিক আছে, তো ইনভার্স স্কোয়ার ল মানছে এখানে। বেশ, আর যদি এরকম হয় যে প্ল্যানেটের ডেন্সিটির সঙ্গে কিভাবে রিলেটেড যদি আমি ভাবি, তাহলে এই ফর্মুলাটা থেকেই আমি লিখতে পারি কিভাবে, যে জি লিখে স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি, এমটাকে আমরা কি লিখবো, ডেন্সিটি ইনটু ভলিউমে আমরা লিখলাম 4/3πr³, কারণ প্ল্যানেটগুলোকে আমরা স্ফেরিক্যালি ধরে নিই, ডিভাইডেড বাই ক্যাপিটাল R²। তো আর কেটে গেল, তাহলে জি ইকুয়ালস টু 4/3πr রো ইন্টু জি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি ডেন্সিটি কনস্ট্যান্ট হয়, এবার আমাদের আবার যদি দুটো প্ল্যানেটের মধ্যে আবার কম্পেয়ার করতে বলা হয়, তাহলে ডেফিনেটলি আমরা বলবো কি, যে যেহেতু ডেন্সিটি যদি কনস্ট্যান্ট থাকে, দুটো প্ল্যানেটের মধ্যে ডেন্সিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডেফিনেটলি জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর, ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ প্ল্যানেটের সঙ্গে কিভাবে পাল্টাচ্ছে এই জিনিসটা মাথায় ঢুকলো। তাহলে দুক্ষেত্রে কিন্তু ডেন্সিটি যদি কনস্ট্যান্ট থাকে বা মাস যদি কনস্ট্যান্ট থাকে, দুক্ষেত্রে কিন্তু জি এর ভ্যারিয়েশন উইথ দ্য রেডিয়াস অফ প্ল্যানেট ডিফারেন্ট রকমের হচ্ছে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এবার যেরকম তাহলে আমাদের এই কোশ্চেনটা যেরকম বলেছে, আচ্ছা গ্রাফগুলো যদি দেখি, এটা একদম রেক্ট্যাঙ্গুল হাইপারবোলার থেকে একটু শার্পলি ফল করবে, আর এটা একদম স্ট্রেট লাইন হবে পাসিং টু অরিজিন। আচ্ছা, ইফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ বিকামস 5 টাইমস, আমাদের পার্টিকুলার এই কোশ্চেনটা কি বলেছে, রেডিয়াস অফ আর্থ বিকামস 5 টাইমস, তার মানে আর ড্যাশ হয়ে গেছে আমার 5r। তাহলে বলছে ডেন্সিটি কি চেঞ্জ হবে, কিপিং দ্য ভ্যালু অফ জি সেম, জি এর ভ্যালু সেম রাখা হলো। ঠিক আছে, জি এর ভ্যালু সেম রাখা হলো, তাহলে জি ইকুয়ালস টু, আমরা জানি জি ইকুয়ালস টু 4/3πr রো ইন্টু জি, ক্যাপিটাল জি। তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে জি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আর ইন্টু রো কে কনস্ট্যান্ট থাকতে হবে, বিকজ বাকিরা তো এমনি কনস্ট্যান্ট, তাহলে আর ইন্টু রো এই ব্যাপারটাকেও কনস্ট্যান্ট থাকতে হবে, তাই তো? তাহলে রো ইকুয়ালস টু, বা রো ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, যেহেতু আর 5 টাইমস ইনক্রিজ হয়ে গেছে, তাহলে ডেন্সিটি কি হবে, 5 ডিক্রিজ করে যাবে, তাহলে রো ড্যাশ উইল বি ইকুয়ালস টু রো বাই 5, তার মানে চেঞ্জেস টু 1/5।
চেঞ্জেস টু 1/5 অফ দ্য ইনিশিয়াল ভ্যালু। বোঝা গেল কোশ্চেনটা, কোনো সমস্যা নেই। বেশ, নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, ইনফাইনাইট নাম্বার অফ মাসেস ইচ অফ মাস 1 kg আর প্লেসড অ্যাট, আচ্ছা এই কোশ্চেন আমি পরে যাচ্ছি, তার আগে আরেকটা কোশ্চেন আমি দেখে নিই একটু, তার আগে আরেকটা প্রশ্ন দেখে নিই। জি এর ভ্যারিয়েশনের ওপর কি প্রশ্ন রয়েছে, ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি অফ আর্থ। এই কোশ্চেনটাকে দেখে নিই। এই কোশ্চেনটা কি বলছে, আচ্ছা জি এর আর কি কি ভ্যারিয়েশন হবে, জি এর হাইটের সঙ্গে কিরকম ভ্যারিয়েশন হবে, ডেপথের সঙ্গে কিরকম ভ্যারিয়েশন হবে। সাপোজ আমি একটা প্ল্যানেট সারফেস থেকে এইচ হাইট ওপরে উঠলাম, প্ল্যানেট সারফেস থেকে, যেখানে এটা হচ্ছে আমার প্ল্যানেটের রেডিয়াস, এটা হচ্ছে প্ল্যানেটের সেন্টার, যেখানে আমি প্ল্যানেটের গোটা মাসটাকে অ্যাকিউমুলেটেড ধরতে পারি, তাহলে এই পয়েন্টে জি এর ভ্যালু কত হবে, সো জি ড্যাশ উইল বি ইকুয়ালস টু, আমরা অলরেডি জানি জি কি, এক্ষুনি দেখলাম ইনভার্স স্কোয়ার ল মানে, অর্থাৎ সেন্টার থেকে যে ডিস্টেন্স তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আর অবভিয়াসলি ইকুয়ালস টু ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তাই তো? ইনভার্স স্কোয়ার একদম মানছে, তাহলে এখানে আমি এই রিলেশনটা, এটা হচ্ছে আমার মেন রিলেশন, ঠিক আছে। এবার এটার থেকে আমি একটা কাজ করতে পারি, যদি আর খুব আর যদি এইচ এর তুলনায় খুব বড় হয়, বা এইচ যদি আর এর তুলনায় খুব ছোট হয়, তাহলে জি ড্যাশ উইল বি ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এই ফর্মুলা দুটো মাথায় রাখবি যে কখন কোনটা ইউজ করব। এই যদি আর এর তুলনায় খুব ছোট হয়, মানে 500 কিলোমিটার বা তার থেকে যদি কম হয়, তাহলে কিন্তু তুই এক্স্যাক্টলি এই রিলেশনটা ইউজ করতে পারিস। আদারওয়াইজ এই রিলেশনটা ইউজ করবি, কারণ আর এর ভ্যালু ইটসেলফ হচ্ছে 6400 কিলোমিটার। ওকে, তাহলে যদি কম্পারেবল হয়, বা বলে যে 2 আর ডিস্টেন্সে তোলা হলো, ঠিক আছে, সারফেস থেকে 2 আর ডিস্টেন্সে উঠলি, তাহলে কত হবে ভাই, জি এর ভ্যালু ওই অনুযায়ী পাল্টাবে, ঠিক আছে, মাথায় থাকবে এটা। আচ্ছা, আর যদি স্যার ডেপথের কথা বলি, যদি ডেপথের কথা হয়, তাহলে ডেপথে যদি নেমে যাই, সাপোজ এইটা হচ্ছে সারফেস, ঠিক আছে, কোন একটা প্ল্যানেটের সারফেস, এইটা হচ্ছে সারফেস, তার সারফেস থেকে আমি কি করলাম, ডি ডেপথ নিচে নেমে এলাম, এবং এইটা হচ্ছে সেন্টার, তাহলে এইটা হচ্ছে আমার রেডিয়াস, তাহলে সেন্টার থেকে এখন ডিস্টেন্স কত, সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে স্মল আর, হুইচ ইজ ইকুয়ালস টু আর মাইনাস ডি। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে জি এর ভ্যালু কত হবে, জি এর ভ্যালু জি ড্যাশ ইকুয়ালস টু সারফেসের ভ্যালু ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি আমি এটাকে একটু সিম্পলিফাই করে দেখি, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু আর মাইনাস ডি বাই আর, অর্থাৎ আর মাইনাস ডি কি স্যার, স্মল আর হয়ে গেল। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর, তাহলে জি ড্যাশ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর, আর এখানে জি ড্যাশ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। অর্থাৎ এই কেসে যখন বাইরে যাচ্ছি, অর্থাৎ হাইটে যাচ্ছি, তখন আমার জি কি হবে, এইভাবে ডিক্রিজ করবে, ঠিক আছে। আর যখন আমি ভেতরে নামছি, তখন আমার জি, বা এইভাবে বলতে পারি আমি সেন্টার থেকে বাইরে যাচ্ছি, সেন্টার থেকে সারফেস অব্দি যদি আমি এগোতে থাকি, তাহলে জি আমার বাড়বে, বিকজ সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে স্মল আর এর সঙ্গে জি ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দুটোকে কম্বাইন করে আমরা যদি গ্রাফ আঁকি, কিরকম গ্রাফ হবে, জি এর ভ্যালু উইথ রেসপেক্ট টু আর, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আমার আর এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, জি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর, আর এখানে জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, মানে সারফেসে জি এর ভ্যালু ম্যাক্সিমাম, স্যার সারফেসে জি এর ভ্যালুটা কত এক্স্যাক্টলি, সব জায়গায় কি সেম না, সব জায়গায় সেম নয়, যেহেতু আর্থ অ্যাকচুয়ালি একটা ইলিপ্টিক্যাল শেপ, ঠিক আছে, এক্স্যাক্টলি ইলিপ্টিক্যালও বলা যায় না, অ্যাকচুয়ালি জিওর্ড, বাট এক্স্যাক্টলি স্ফেরিক্যালও নয়, তাই আর্থের যে পোলার রেডিয়াস, সেটা ইকুয়েটরের রেডিয়াস থেকে কিছুটা কম। আর্থের যে ইকুয়েটোরিয়াল রেডিয়াস বা নিরক্ষীয় অঞ্চল বরাবর যে ব্যাসার্ধ, ইকুয়েটোরিয়াল রেডিয়াস, সেটা 21 কিলোমিটার বেশি, কার থেকে, পোলার রেডিয়াস থেকে, ঠিক আছে, এই পোল থেকে, এই যে পোলার রেডিয়াস, তার থেকে 21 কিলোমিটার মতো বেশি। তাহলে জি যেহেতু 1 বাই রেডিয়াস স্কোয়ার, তার মানে ডেফিনেটলি
ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে জি অ্যাট পোল উইল বি গ্রেটার দ্যান জি অ্যাট ইকুয়েটর, কারণ ইকুয়েটোরিয়াল রিজিয়নে যেহেতু রেডিয়াস বড় তাই জন্য ইকুয়েটোরিয়াল রিজিয়নে জি এর ভ্যালু কম হবে। আর যদি আমি ভাবি পোলার রিজিয়নে, তাহলে পোলার রিজিয়নে জি এর ভ্যালু বেশি হবে। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কোন একটা পোল থেকে, সাপোজ নর্থ পোল এটা সাউথ পোল এটা, তুমি নর্থ পোল থেকে হেঁটে হেঁটে ইকুয়েটারে এলে, তাহলে তোমার ওজন কি হবে, ওয়েট কি চেঞ্জ হবে? নর্থ পোল থেকে হেঁটে যদি তুই ইকুয়েটারে আসিস, নর্থ পোল থেকে হেঁটে তুই ইকুয়েটারে যাস, বা সাউথ পোল থেকে ইকুয়েটারে যাস, মানে পোল থেকে ইকুয়েটারে যদি আসিস, তাহলে তুই কি দেখতে পাবি? ওয়েট লস দেখতে পাবি। তাহলে তুই দেখতে পাবি ওয়েট লস। তোর কি এক্ষেত্রে মাস লস হলো? না, মাস লস হলো না, মাস রিমেইন সেম, অবজেক্টের মাস রিমেইন সেম, বাট ওয়েট লস হয়ে যাবে যেহেতু জি কমে যাচ্ছে, যেহেতু জি কমে যাচ্ছে তাই ওয়েট কি হবে? লস হবে। ঠিক আছে, ওয়েট কমে যাবে। আচ্ছা, ভালো কথা স্যার। আর কি? আর হচ্ছে যদি আমি আর্থের রোটেশনাল এফেক্ট ভাবি, যদি আমি আর্থের রোটেশনাল এফেক্ট ভাবি, সাপোজ এইটা হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল প্লেন, এই প্লেন থেকে আমি সারফেসের উপর একটা পয়েন্টকে কানেক্ট করলাম যেটা ইকুয়েটরের সঙ্গে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে? ল্যামডা অ্যাঙ্গেল। ল্যামডাকে আমরা কি বলবো? ল্যাটিটিউড বা অক্ষাংশ। তাহলে এই পার্টিকেলটাও আর্থের সাথে সাথেই একটা নির্দিষ্ট সার্কুলার পাথে ঘুরবে, তাই না? আমরা জানি রোটেশনাল মোশনের কনসেপ্ট, যে কোনো একটা রোটেটিং বডির ওপর যে কোনো পয়েন্ট সেই বডির সাথেই ঘুরতে থাকে, তাহলে একই অ্যাঙ্গুলার স্পিডে ঘুরে। তাহলে এটার জন্য এই অবজেক্টের ওপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। এই অবজেক্টের ওপর কি কাজ করবে? একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা কম্পোনেন্ট থাকবে এইদিকে, যেটা বেসিক্যালি জি কে কিছুটা কমিয়ে দেবে, তাই না? টোটাল নেট ফোর্স যেটা টুয়ার্ডস সেন্টার সেটাকে কমিয়ে দেবে। তার জন্য জি এর ভ্যালুরও কিছুটা চেঞ্জ হবে। তো জি এর ভ্যালু কিভাবে চেঞ্জ হবে? জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে যদি আমি ইকুয়েটারে যাই, ফর ইকুয়েটার ল্যামডা ইকুয়ালস টু 0, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এবার খেয়াল করে দেখ, ওমেগার ভ্যালু যদি একটা সার্টেন হয় যে জি ড্যাশ 0 হয়ে গেল, তাহলে কিন্তু ইকুয়েটারে কোনো পার্টিকেল ওয়েটলেস হয়ে যেতে পারে। ঠিক আছে, ইকুয়েটার কোনো পার্টিকেল ওয়েটলেস হয়ে যেতে পারে যদি ওমেগার একটা সার্টেন ভ্যালু থাকে। ওমেগার সেই ভ্যালুটা কত হবে? তাহলে জি ড্যাশের জায়গায় যদি তুই 0 বসাস, তার মানে দেখ জি ড্যাশকে 0 হতে হবে। কোনো একটা পার্টিকেল যদি ওয়েটলেস হতে হয়, তার মানে আইদার তার মাস 0 অথবা জি 0। এবার মাস তো 0 হতে পারে না, তাহলে জি কেই 0 হতে হবে। তার মানে জি ড্যাশ ভ্যালু যদি আমি 0 পাই, সেটা পেতে গেলে কি করতে হবে? জি আর ওমেগা স্কোয়ার আর এটার ভ্যালু সেম হতে হবে। যদি এটা সেম হয় তাহলে মাইনাস হয়ে ক্যান্সেল 0 হয়ে যাবে। তাহলে ওমেগার ভ্যালু কত হতে হবে? সেক্ষেত্রে ওমেগার ভ্যালু হতে হবে জি ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু জি, তাহলে জি বাই আর তার রুট। এত অ্যাঙ্গুলার স্পিডে যদি আর্থ ঘোরে, তাহলে ইকুয়েটারে কোনো একটা পার্টিকেল ওয়েটলেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো তোকে একটু ভালো করে ব্রাশ আপ করে নিতে হবে। বোঝা গেল কি কোশ্চেন? তাহলে এবার কোশ্চেনে যাই। কোশ্চেনে ধর আমাদের এরকম একটা কোশ্চেন বলছে দুটো পার্টিকেল, এটা অ্যাকচুয়ালি বাইনারি স্টারের কনসেপ্ট। ঠিক আছে, বলছে দুটো পার্টিকেল প্রত্যেকের মাসে মুভ অ্যারাউন্ড সার্কেল অফ রেডিয়াস আর আন্ডার দেয়ার অ্যাকশন অফ দেয়ার মিউচুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন দ্য স্পিড অফ ইচ পার্টিকেল। আচ্ছা, তো দুটো পার্টিকেল কি করছে? দুটো পার্টিকেল সার্কুলার পাথে ঘুরছে। ঠিক আছে, দুটো পার্টিকেল প্রত্যেকটার মাস এম, তো এটারও মাস এম, এবং এরা একটা সার্টেন পয়েন্টকে সেন্টার করে একটা সার্কুলার পাথে ঘুরে চলেছে। ঠিক আছে, এবং এদের দুজনেরই ঘোরার জন্য কি লাগবে? আমি যদি ধরে নিই ওদের যে সার্কুলার অরবিট তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে ওদের দুজনেরই ঘোরার জন্য কি লাগবে? সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। এখন সেন্ট্রিপিটাল ফোর্স কত? আমি যদি ভাবি দুটোরই স্পিড হচ্ছে ভি, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স দুটোর জন্যই কত করে লাগবে? সেন্ট্রিপিটাল ফোর্স দুটোর জন্যই লাগবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, তাই তো এম ভি স্কোয়ার বাই আর লাগবে। এবার ব্যাপার হলো এই ফোর্সটা কে সাপ্লাই করবে? এই ফোর্সটা সাপ্লাই করছে ওদের মধ্যে যে অ্যাক্টিং অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা অর্থাৎ এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স একটা কাজ করছে। তো এরা যখন কত ডিস্টেন্সে আছে? এরা অ্যাকচুয়ালি 2r ডিস্টেন্স আছে, তাই না? ডায়ামিটারের সমান ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সে থেকে ওরা একে অন্যকে যে অ্যাট্রাক্ট করছে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা অ্যাক্টস অ্যাজ সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কত? জিএমএম, অর্থাৎ জিএম স্কোয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই 2r এর হোল স্কোয়ার। এই জায়গাটাতেই ভুল হয়, এখানে r স্কোয়ার লিখে দেয় অনেকে, বাট খেয়াল রাখবি যখন ওরা 2r ডিস্টেন্সে রয়েছে তখন কিন্তু অ্যাট্রাকশন হচ্ছে। বেসিক্যালি যদি দুজনেই r রেডিয়াসের অরবিটে ঘোরে, তাহলে সেন্টার থেকে এও r ডিস্টেন্স, তাহলে দুটোর মধ্যে টোটাল ডিস্টেন্স কত হলো? 2r।
তাই না? তাহলে আমরা একদম নিউটনস ল থেকে ফোর্সটা লিখে ফেললাম। নিউটনস ল থেকে যখন আমি ফোর্স লিখে ফেলছি, তাহলে এখান থেকে আমি ভি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ভি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, এখান থেকে আর একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে আমার এখান থেকে একটা এমও কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4, আর এইদিকে হয়ে যাচ্ছে একটা আর কেটে গিয়ে শুধু আর, তাহলে ভি ইকুয়ালস টু জি এম রুটের মধ্যে থাকবে আর রুটের মধ্যে থাকবে, 4টাকে রুটের বাইরে নিয়ে চলে আসতে পারি, জি এম বাই 2r, জি এম বাই 2r, ঠিক আছে? বা এটা কি ভেতরে রেখেছে জি এম বাই 4r কে, গোটাটাকে ভেতরে রেখেছে, অসুবিধা নেই, এটাকেও রাখতে পারিস বা গোটাটাকে ভেতরেও রাখতে পারিস, তাহলে তোর এইটা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? এইটা অ্যান্সার চলে আসছে, স্পিড অফ ইচ পার্টিকেল বেরিয়ে গেল। আর যদি আমি এখান থেকে টাইম পিরিয়ড বার করতে চাই, আমি সেটাও করতে পারি। যদি টাইম পিরিয়ড বার করতে চাই, টি ইকুয়ালস টু 2 পাই আর বাই ভি, 2 পাই আর বাই ভি, ঠিক আছে? তাহলে 2 পাই আর বাই ভি মানে এটাকে উল্টে দে, জাস্ট বাই ভি মানে উল্টে দে, তার মানে এদিকে চলে আসছে আমার 2 রুটের মধ্যে 2r বাই জিএম, ঠিক আছে? তো ইকুয়ালস টু 4 পাই আর, বা আরটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই, 4 পাই রুটের মধ্যে 2r কিউব বাই জিএম, ঠিক আছে? আমরা এটা টাইম পিরিয়ডও ক্যালকুলেট করতে পারি যে একবার পুরো ঘুরতে কত টাইম নিচ্ছে দুজনেই। বোঝা গেল কি কোশ্চেনটা? কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে অ্যাসুমিং দ্যাট দ্য ল অফ গ্র্যাভিটেশন, নর্মালি আমরা ল অফ গ্র্যাভিটেশন কি জানি, এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার, তাই তো? এটা জানি। এবং এটা কার জন্য ভ্যালিড? ভ্যালিড ফর পয়েন্ট মাস, ভ্যালিড ফর পয়েন্ট masses and spherical mass distribution, spherical mass distribution, ঠিক আছে? এদের ক্ষেত্রে এই জিনিসটা ভ্যালিড, এবং মাথায় রাখতে হবে যে এই ফোর্সের ফর্মুলাটা এদের ক্ষেত্রে ভ্যালিড। তার মানে এটা নয় যে এরা বাদ দিয়ে অন্য কারোর ওপর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে না, ভাই সবার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ইউনিভার্সের একটা ফান্ডামেন্টাল ফোর্স, যেটা দুনিয়ার যত অবজেক্ট আছে যাদেরই মাস আছে সবার মধ্যে কাজ করবে, ঠিক আছে? সবার মধ্যে কিন্তু এই ফোর্সটা কাজ করবে। বাট এই ফর্মুলা দিয়ে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারবো ফর অনলি দিস টু, এই দুটোর জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারি, ভালো কথা। বাট মুশকিলটা হলো আমাদের এই কোশ্চেনটা যেটা বলে দিয়েছে যে ফোর্সটা কিন্তু 1/r স্কোয়ার না হয়ে 1/r কিউব দিয়েছে, ঠিক আছে? বাট গিভেন হিয়ার এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর কিউব, ঠিক আছে? এইটা দেওয়া আছে। এবার বার করতে বলেছে কি যে, এবং অ্যাট্রাকটিভ নেচার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দ্য বডি অফ মাস এম, স্মল এম, রিভলভস ইন সার্কুলার পাথ অফ রেডিয়াস আর অ্যারাউন্ড এ ফিক্সড বডি অফ মাস ক্যাপিটাল এম, মানে আগের অঙ্কটার মতোই বাট একটু আলাদা। আগের অঙ্কটা কি ছিল, দুজনের নিজেদের মিউচুয়াল অ্যাট্রাকশনে ঘুরছিল, ঠিক আছে? বাট দুজনেই ঘুরছিল, বাট এখানে একজন ফিক্সড আছে আরেকজন ঘুরছে। তাহলে বলছে টাইম পিরিয়ড বার করতে, টাইম পিরিয়ড বার করতে বলছে। আচ্ছা, অনেকে ডিরেক্টলি মুখস্থ রাখে টাইম পিরিয়ড, বাট আমি বলবো তুই কনসেপ্ট যদি জানিস তাহলে তুই এই ধরনের প্রশ্ন পারবি। মানে টাইম পিরিয়ড ক্যালকুলেট করে কিভাবে তোকে সেটা জানতে হবে, আদারওয়াইজ তুই কিন্তু মুখস্থ এটা তো এখানে চলবে না। কারণ তুই মুখস্থ যেটা করিস সেটা কোন ফর্মুলা বেসে করিস, ফোর্স যদি এরকম দেখতে হয় তাহলে টাইম পিরিয়ড কত হয় সেটা তুই মুখস্থ করিস। বাট ফোর্স তোকে দিয়ে দিয়েছে কমপ্লিটলি ডিফারেন্ট, কাজে এই ফোর্সের জন্য যদি তোকে ওই সার্কুলার পাথের টাইম পিরিয়ড বার করতে হয় তাহলে তোকে ডেফিনেটলি জানতে হবে যে টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি বার করে কিভাবে। তো এই ফোর্সটা বেসিক্যালি কি করছে দেখ, আমি যদি বলি এরকম একটা অরবিটে একটা পার্টিকেল ঘুরছে, একটা স্মল এম মাসের পার্টিকেল একটা ক্যাপিটাল এম ফিক্সড মাসের সারাউন্ডিং এ ঘুরছে, ঠিক আছে, উইথ স্পিড ভি। তাহলে এটার ঘোরার জন্য সেন্টারের দিকে কত ফোর্স লাগবে? তুই বলবি স্যার সেন্টারের দিকে ফোর্স লাগবে যেটা, সেটা সেন্ট্রিপিটাল ফোর্স। সেটা সাপ্লাই কে করবে? এই দুটোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাই সাপ্লাই করবে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু হয়ে যাবে সেন্ট্রিপিটাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত বলাই আছে প্রশ্নে, জি এম এম বাই আর কিউব, যেখানে আর অবভিয়াসলি এদের এই অরবিটের রেডিয়াস, ঠিক আছে, ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল ফোর্স কত হয় স্যার, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে তুই কি ভি ক্যালকুলেট করতে পারছিস, এখান থেকে তুই ভি ক্যালকুলেট করতে পারছিস যে ভি স্কোয়ার ইকুয়ালস টু, দেখ একটা এম কেটে যাবে আর এখান থেকে কাটবে, কেটে আর স্কোয়ার পড়ে থাকবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু রুট আন্ডার
gm বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার v যেহেতু বেরিয়ে গেছে, আমরা আগের অঙ্কটাতেই করলাম টাইম পিরিয়ড কিভাবে বার করবো, 2πr/v, কারণ ডিস্টেন্স বাই স্পিড। ভাই একবার পুরো ঘুরতে যে টাইম লাগে সেটাই তো টাইম পিরিয়ড, আর একবার পুরো ঘোরা মানে কতটা ডিস্টেন্স কভার হলো, 2πr। তাহলে 2πr হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার কত স্পিডে, v স্পিডে কভার হয়েছে, তাহলে 2πr/v। তাহলে 2πr আর বাই ভি আছে, তাহলে এটাকে উল্টে দেবো, ওপরে চলে আসবে আর স্কোয়ার ডিভাইডেড বাই জিএম। তাহলে এখান থেকে আর স্কোয়ার রুটের বাইরে ইজিলি বেরিয়ে আসতে পারে, কত হয়ে যাবে তাহলে 2πr স্কোয়ার, এখান থেকে একটা আর বেরোবে, বাইরে একটা আর অলরেডি আছে, তাহলে 2πr স্কোয়ার বাই রুট জিএম, 2πr স্কোয়ার বাই রুট জিএম। ঠিক আছে, তো এইটা এবার দেখ, তাহলে এই যে টাইম পিরিয়ডটা বেরোলো, আমাদের কোশ্চেনে কি জানতে হয়েছে, বলছে ফাইন্ড হোয়াট পাওয়ার অফ আর উইল দ্য স্কোয়ার অফ টাইম পিরিয়ড ডিপেন্ডস। তাহলে টাইম পিরিয়ডের স্কোয়ার আর এর কত পাওয়ারের উপর ডিপেন্ড হবে, তাহলে টাইম পিরিয়ডের স্কোয়ার কত পাওয়ারের উপর ডিপেন্ড হবে, এখানে টাইম পিরিয়ড যদি স্কোয়ার করি আর এর পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে তোর অ্যান্সার কত হবে 4। 4 কোথায় আছে, অপশন 1। দেখ আমি কেন বললাম মুখস্থ না, মুখস্থ এখানে চলবে না, কারণ তুই অলরেডি জানিস কেপলারস ল তোকে বলে, কেপলারস ল তোকে বলে, কেপলারের প্রথম ল কি বলে, কেপলারের প্রথম ল বলে যে প্ল্যানেটগুলো সব ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে, প্ল্যানেটগুলো সবই ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে অ্যারাউন্ড দ্য সান, অ্যান্ড সেকেন্ড লতে কি, এবং সান কোথায় থাকে, সেই ইলিপসের ফোকাসে থাকে। সেকেন্ড লতে বলছে ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়াল ডিস্টেন্স কভার হয়, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি সেম, আর এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। আর থার্ড লতে বলছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তো ডেফিনেটলি আমরা এটা মনে রাখি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, কাজে যদি কোশ্চেন কেউ ভালো করে না পড়ে বা কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে ডেফিনেটলি সে 3 অ্যান্সার করবে। ঠিক আছে, 3 দিয়ে চলে আসবে, অর্থাৎ অপশন 2 করে দেবে, সেটা ভুল হয়ে যাবে। কারণ এইটা কেন হয়, এইটা হয় যেহেতু অ্যাজ এফ জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স ইনভার্স স্কোয়ার ল মানে বলে এই জিনিসটা পাওয়া যায়। ঠিক আছে, যদি না মানতো তাহলে আমরা এই রিলেশনটা পেতাম না। যেরকম দেখ এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স 1/r স্কোয়ারের জায়গায় 1/r কিউব হয়েছে, তার জন্য কিন্তু আমরা টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4 পেলাম। সো 4 আমার অ্যান্সার হবে। বোঝা গেল কি কনসেপ্টটা? কনসেপ্টটা একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই, ভালো করে একবার দেখ। তো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, দেখ নেক্সট কোশ্চেন বলছে একটা স্যাটেলাইট আছে যার মাস হচ্ছে 2000 কেজি, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে দিয়েছে, ইজ মুভিং ইন অ্যান এলিপ্টিক্যাল অরবিট অ্যারাউন্ড দ্য প্ল্যানেট, দ্য রেট অ্যাট হুইচ এরিয়া ইজ বিং সোয়েপ্ট। তো আমি এক্ষুনি কেপলারের সেকেন্ড ল বলছিলাম, কেপলারের সেকেন্ড লতে কি বক্তব্য, যে যদি আমার কাছে ইলিপ্টিক্যাল অরবিট থাকে, যদি আমার কাছে একটা ইলিপ্টিক্যাল অরবিট থাকে, যে ইলিপসের একটা ফোকাসে কে বসে আছে, সান, এবং কোন একটা প্ল্যানেট, সাপোজ রোটেট করছে, ঠিক আছে, তো প্ল্যানেটটা ধর পি থেকে কিউ পয়েন্টে গেল, ঠিক আছে, পি থেকে কিউ পয়েন্টে গেল, তাহলে প্ল্যানেট একটা এরিয়া ডেফিনেটলি কভার করলো, প্ল্যানেট একটা এরিয়া ডেফিনেটলি কভার করলো। অ্যাকচুয়ালি কে কভার করলো, অ্যাকচুয়ালি যে সান থেকে প্ল্যানেটের কানেক্টিং যে লাইন, সেই লাইনটা বেসিক্যালি এরিয়া কভার করলো, মানে মোর প্রিসাইসলি যদি বলি, এই লাইনটা অ্যাকচুয়ালি এই এরিয়াটা কভার করে গেল, এই লাইনটা অ্যাকচুয়ালি এরিয়াটা কভার করলো। ঠিক আছে, তো এটা যদি কভার হয়, মানে ধর এটা ডিএ, এটা যদি ডিএ এরিয়া হয় ইন টাইম ডিটি, ইন টাইম ডিটি, তাহলে আমরা কেপলারের সেকেন্ড ল থেকে পাই, কেপলারের সেকেন্ড ল থেকে পাই এরিয়াল ভেলোসিটি বা রেট অ্যাট হুইচ এরিয়া ইজ বিং সোয়েপ্ট, যে হারে এরিয়া বা ক্ষেত্রফল অতিক্রম হচ্ছে, এইটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এবং এটার ভ্যালু আমরা ক্যালকুলেট করে কত পাই, L/2m, যেখানে L হচ্ছে কি এই প্ল্যানেটটা যেটা ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং m হচ্ছে প্ল্যানেটের মাস। তাহলে ইকুয়ালস টু আমাদের এই জিনিসটাই দেখ ক্যালকুলেট করতে বলেছে, যে the rate at which area is being swept out by the satellite। ঠিক আছে, এখানে স্যাটেলাইট হোক বা প্ল্যানেট হোক, যারা ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে তাদের ক্ষেত্রে কিন্তু এই গল্পটা ভ্যালিড। ঠিক আছে, এই গল্পটা তাদের ক্ষেত্রে ভ্যালিড। আমি ধরতেই পারি যে এখানে সানের জায়গায় কোনো একটা প্ল্যানেট আছে এবং এখানে স্যাটেলাইট রোটেট করছে, ঠিক আছে, সেটাও ভাবতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ইকুয়ালস টু এল, এল কত বলে দেওয়া আছে, 2×10⁻12 ডিভাইডেড বাই 2, আর মাস রয়েছে 2000, মানে 2×10⁻3। তাহলে একটা 2 কেটে দিতে পারি, এখান থেকে আমি যদি একটা 2 কে বার করে নিই তাহলে 5, আর এখানে তাহলে 11, 11 - 3 মানে 8, এত মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই যে উপরে এরিয়া মানে মিটার স্কোয়ার, নিচে টাইম পার সেকেন্ড, কত অ্যান্সার হচ্ছে এটা।
বোঝা গেল? তাহলে তাহলে দিস ইজ দ্য কেপলার সেকেন্ড ল, অ্যাপ্লিকেশন অফ কেপলার সেকেন্ড ল। কেপলার থার্ড ল একটা রিলেটেড একটা জিনিস করলাম আমি, এবং আমি বুঝিয়ে দিলাম যে ওই জায়গাটা কিন্তু ভুল হয়, মিস্টেক হয়। আর কেপলার সেকেন্ড ল এর উপর আমরা একটা সরাসরি কোশ্চেন করলাম। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন বলছে একটা স্যাটেলাইট আছে যার মাস হচ্ছে স্মল এম, revolves around Earth of radius capital R at height x from its surface. G is the acceleration due to gravity on the surface of Earth, then orbital speed. স্যাটেলাইটের অরবিটাল স্পিড কিভাবে বার করব? সোজা একদম, স্যাটেলাইট যদি কোনো একটা প্ল্যানেটের চারিদিকে কোনো একটা প্ল্যানেটটা একটু ভালো করে কোনো প্ল্যানেটের চারিদিকে কোনো সার্কুলার অরবিটে ঘোরে, ঠিক আছে, কোনো সার্কুলার অরবিটে যদি ঘোরে, প্ল্যানেটের রেডিয়াস আমি ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল আর, আর সারফেস থেকে হাইটটা হচ্ছে স্মল এইচ। তাহলে সেন্টার থেকে, আর্থের সেন্টার থেকে বা যে কোনো প্ল্যানেটের সেন্টার থেকে এই ডিস্টেন্সটা কত? প্ল্যানেটের সেন্টার থেকে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আমার স্মল আর ইকুয়ালস টু আর প্লাস এইচ। আমাদের সেন্টার টু ডিস্টেন্স লাগে, ঠিক আছে, সেন্টার থেকে ডিস্টেন্স লাগে। এখানে একটা স্যাটেলাইট ধর এইভাবে রয়েছে, ঠিক আছে, এইভাবে একটা স্যাটেলাইট রয়েছে, ভালো কথা। এবার এই স্যাটেলাইটের মাস যদি স্মল এম হয়, এখানে প্ল্যানেটের মাস যদি ক্যাপিটাল এম হয়, তাহলে এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স, সেটাই বেসিক্যালি স্যাটেলাইটকে সেন্ট্রিপিটাল ফোর্স দেবে। সেটার জন্যই স্যাটেলাইট কিন্তু সার্কুলার পাথে রিভলভ করবে। তো স্যাটেলাইটের রিভলভিং স্পিড ইন দ্য সার্কুলার পাথ, সেটাকে আমরা কি বলি? অরবিটাল স্পিড বা ভিও বলি। তো সেইটা যদি ভিও হয় তাহলে আমরা লিখতে পারি ওর সেন্ট্রিপিটাল ফোর্স কত লাগবে? এম ভিও স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর রেডিয়াস অফ দ্য অরবিট। অরবিটের রেডিয়াস কত? অরবিটের রেডিয়াস কিন্তু স্মল আর। এই যে এই পয়েন্টকে সেন্টার করেই তো অরবিটটা তৈরি হয়েছে, তাহলে এই পয়েন্ট থেকে অরবিট অফ দি ডিস্টেন্স অর্থাৎ স্মল আর ইকুয়ালস টু এদের মধ্যেকার অ্যাট্রাকটিভ ফোর্স কত? তাহলে GMM ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। তাহলে এখান থেকে একটা আমি এম ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে দেখতেই পাচ্ছি স্যাটেলাইটের যে অরবিটাল স্পিড সেটা স্যাটেলাইটের মাসের ওপর ডিপেন্ডই করে না, তাই না? স্যাটেলাইটের মাসের ওপর ডিপেন্ডই করে না, তার মাস কেটে গেছে। তাহলে এখান থেকে আমি লিখবো কি? ভিও স্কোয়ার ইকুয়ালস টু GM বাই আর প্লাস এইচ, ঠিক আছে। এইচ এর জায়গায় কত বসাবো? দেখ আমাদের বলে দিয়েছিল এক্স হাইটে, সারফেস থেকে এক্স হাইটে, তার মানে এখানে GM ডিভাইডেড বাই আর প্লাস এক্স লিখতে পারি। আবার একটা জিনিস খেয়াল কর, যে আমরা অলরেডি পড়েছিলাম যে সারফেসে, কোন একটা প্ল্যানেটের সারফেসে জি এর ভ্যালু কত হয়? প্ল্যানেটের সারফেসে স্মল জি এর ভ্যালু হয় কত? GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে GM ইকুয়ালস টু জি আর স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ স্যার একদম পারি। এই রিলেশনটা কিন্তু খুব কাজের, গ্র্যাভিটেশনের বিভিন্ন জায়গায় এই রিলেশনটা কিন্তু কাজে লাগে। তাহলে GM এর জায়গায় যদি আমি জি আর স্কোয়ার লিখে দিই, তাহলে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স। এবং ফাইনালি আমি তাহলে ভিও ইকুয়ালস টু পাচ্ছি রুট আন্ডার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স। জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স, এটার রুট, অর্থাৎ আমার অপশন হয়ে যাচ্ছে 4, ঠিক আছে, অপশন হয়ে যাচ্ছে 4। আচ্ছা এখান থেকে আমি টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারবো? ডেফিনেটলি পারবো। টাইম পিরিয়ড যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে? টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু আবার 2 পাই আর বাই ভিও। আচ্ছা 2 পাই আর কত হচ্ছে? 2 পাই আর স্মল আর এর জায়গায় তুই আর প্লাস এইচ লিখতে পারি। আচ্ছা এখানে আরো একটা ভ্যারিয়েশন করানো যায়। কি করানো যায়? এখানে যদি বলা হয় যে স্যাটেলাইটটা ভেরি নিয়ার টু আর্থ, ইফ স্যাটেলাইট ইজ ভেরি নিয়ার টু আর্থ, মানে এটা অ্যাপ্রক্সিমেশন, ভেরি নিয়ার টু আর্থ বা ভেরি নিয়ার টু প্ল্যানেট সারফেস, তাহলে এই এক্স এর ভ্যালু মাচ লেস দ্যান আর হবে। এক্স এর ভ্যালু আর এর তুলনায় খুব ছোট হবে। তাহলে আর প্লাস এক্স কে আমি সিম্পল আর এ নিতে পারি। তাহলে ভিও চলে আসবে ইকুয়ালস টু রুট আন্ডার জি আর, তাই তো, রুট আন্ডার জি আর আসবে, একদম সিম্পল, রুট আন্ডার জি আর আসবে। এবং জি আর কে আমি কি লিখতে পারি? জি আর কে লিখতে পারি জিএম বাই আর ও লিখতে পারি, রুট আন্ডার জিএম বাই আর ও লিখতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারি 2 পাই আর বাই ভিও, দ্যাট ইজ ইকুয়াল টু ভিও যদি লিখি তাহলে আর উপরে যাবে, তাহলে 2 পাই আন্ডার রুট আর স্কোয়ার বাই জিএম। এই আরটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে এটাকে স্কোয়ার যদি করি তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার, সরি এটা আর কিউব হয়ে যাবে, কারণ একটা আর অলরেডি
আর স্কোয়ার, একটা আর অলরেডি ভেতরে থাকবে রুটের, আর এই বাইরের আরটা যখন ঢুকবে আর স্কোয়ার হিসাবে ঢুকবে, তাহলে একটা আর ভেতরে অলরেডি ছিল আর একটা আর স্কোয়ার ঢুকলো, তাহলে ভেতরে হয়ে যাবে আর কিউব, তাহলে 4 পাই স্কোয়ার বাই জিএম, রুটটা উঠে যাবে আর আর কিউব। তাহলে এই যে কনস্ট্যান্ট, এটাকে আমরা কি বলি, কেপলার্স কনস্ট্যান্ট, এবং এখান থেকেই আমরা কেপলার্স ল ভেরিফাই করতে পারি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। ঠিক আছে, এখান থেকে এটা ইজিলি ভেরিফাই করে নেওয়া যায়, মাথায় থাকবে এটা, ইজিলি ভেরিফাই করে নেওয়া যায়। বাট এটা কেন হলো দেখতে পাচ্ছিস, আমরা স্টার্ট করেছিলাম দেখ ফোর্সটা 1/r² দিয়ে, দেখেছিস, তাই জন্যই এটা এলো। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি অ্যানালিসিস করিস তাহলে তোর কনসেপ্ট একদম ফুললি স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা তাহলে ক্যালকুলেট করলাম। এবার আমরা এনার্জির একটা অঙ্কে যাই। তো এসে গেছে এনার্জির একটা কোশ্চেন। এনার্জির কোশ্চেন দেখ বলেছে, একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইজ মুভড ফ্রম ওয়ান সার্কুলার অরবিট টু অ্যারাউন্ড দ্য আর্থ টু অ্যানাদার অরবিট উইথ লেসার রেডিয়াস, মানে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে এসছে, তাহলে ওর এনার্জির কি চেঞ্জ হবে? মানে স্যাটেলাইটটা বেসিক্যালি হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে নেমে এসছে। ঠিক আছে, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে নেমে এসছে। ধর এটা হচ্ছে প্ল্যানেট, ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানেট, এই প্ল্যানেটের নিজস্ব রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এখান থেকে ধর কোনো একটা R1 রেডিয়াসের অরবিটে নেমে এসছেও, আর ইনিশিয়ালি ধর ও ছিল হচ্ছে R2 রেডিয়াসের কোনো একটা অরবিটে ছিল। ঠিক আছে, বড় অরবিট থেকে ছোট অরবিটেও নেমে এসছে স্যাটেলাইটটা, তাহলে ওর এনার্জির কি চেঞ্জ হবে? তো আমরা এক্ষুনি ভেলোসিটি দেখলাম, ভেলোসিটি দেখলাম, তো ভেলোসিটির এক্সপ্রেশনে কি পাচ্ছিলাম, ভিও ইকুয়ালস টু, বা আমরা যদি নর্মালি হিসাব করি, দেখ ইজিলি হয়ে যাবে, আমরা যে সেন্ট্রিপিটাল ফোর্সকে ইকুয়েট করছিলাম না, এম ভিও স্কোয়ার বাই আর ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার, এখান থেকে একটা আর কে কেটে দেবো, এম কাটবো, এম কাটার দরকার নেই। এবার একটা কাজ দেখ, এখানে আমি দুদিকে হাফ দিয়ে গুণ করে দিই, তাহলেই তো আমার হাফ এম ভি স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি চলে আসবে। হ্যাঁ স্যার একদম ঠিক, তাহলে এখানে একটা 2 চলে এলো, জি এম এম বাই আর, ব্যাস কত সোজা হয়ে গেল। তাহলে এইটাই হয়ে গেল আমার কাইনেটিক এনার্জি, এবং আমি দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জি তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, তাই না? কাইনেটিক এনার্জি তাহলে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ রেডিয়াস যদি কমে তাহলে কাইনেটিক এনার্জি ডেফিনেটলি বাড়বে। তাহলে রেডিয়াস কমছে, যেহেতু ছোট রেডিয়াসে চলে আসছি, তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে। ভালো কথা। স্যার পোটেনশিয়াল এনার্জি কি হবে? আমি অলরেডি শিখিয়েছিলাম পোটেনশিয়াল এনার্জি কি, বা আমি যখন অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিও তোরা অলরেডি দেখে ফেলেছিস হয়তো, তো অ্যাটমিক স্ট্রাকচারে কিন্তু আমি ডেফিনেটলি সিমিলার জিনিস বুঝিয়েছিলাম, যে যদি কোনো হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে ইলেকট্রন নেমে আসে, বা লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে ইলেকট্রন যায়, তোকে দেখতে হবে কি, যে কোনটা ন্যাচারাল, যেটা স্বাভাবিক, সেইটা হলে পোটেনশিয়াল এনার্জি কমবে, অন্যথায় পোটেনশিয়াল এনার্জি বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে দেখ, এখানে প্ল্যানেট কি স্যাটেলাইটকে অ্যাট্রাক্ট করছে, প্ল্যানেট স্যাটেলাইটকে অ্যাট্রাক্ট করে কাছে আনতে চাইছে, তো স্যাটেলাইট তো কাছেই আসছে, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসছে, তো ডেফিনেটলি এটা ন্যাচারাল বিহেভিয়ার, তাহলে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কি হবে, কমবে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কি হবে, কমবে। আর যদি আমরা নর্মালও দেখি যে পোটেনশিয়াল এনার্জি বিটুইন টু সিস্টেম, সেটার ভ্যালু কত হবে, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, অর্থাৎ হুইচ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউ ইজ প্রপোর্শনাল টু -1/r। তো ডেফিনেটলি আর যদি কমে, তার মানে -1/r বাড়ছে। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি এখানে দেখেন যেহেতু নেগেটিভ সাইন রয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ডেফিনেটলি কমবে, মানে উল্টো ব্যবহার হবে, উল্টো বিহেভিয়ার হবে। ঠিক আছে, যদি এখানে প্লাস সাইন থাকতো তাহলে আমরা বলতাম আর কমছে মানে ইউও বাড়বে, বাট এখানে ইউ কমবে। আমরা যদি ম্যাথমেটিক্যালি আসি তাহলেও ইউ কমবে, আর যদি আমি কনসেপচুয়ালি আসি যে ন্যাচারাল বিহেভিয়ার হচ্ছে, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে নামছে, ন্যাচারাল বিহেভিয়ার, তখন পোটেনশিয়াল এনার্জি অবভিয়াসলি ডিক্রিজ করবে। আর টোটাল এনার্জি কত, টোটাল এনার্জি ইকুয়ালস টু কে প্লাস ইউ, তো কে প্লাস ইউ করলে কত হবে, এইটা দেখ, এখানে দেখ জিএমএম বাই আর, এখানে হাফ আছে, এখানে -1, তাহলে হাফ প্লাস -1 কি হবে স্যার, -হাফ হবে, হাফ প্লাস -1 -হাফ হবে, ইন্টু জিএমএম বাই আর। ঠিক আছে, তাহলে দেখ এখান থেকেও আমি একটা আইডিয়া পাই যে একদম অ্যাটমিক স্ট্রাকচারের মতোই গল্পটা, যে আমার টোটাল এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ইউ বাই 2, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বাই 2। তো এই রিলেশনটা এখানেও এক্স্যাক্টলি ভ্যালিড। স্যার কেন ভ্যালিড হবে না? কারণ ওখানেও অ্যাট্রাকটিভ নেচারের ফোর্স ছিল, নিউক্লিয়াস আর ইলেকট্রন,
সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করছিল, সেটা ফোর্সটাও 1/r² পাল্টাতো। এখানেও এক্স্যাক্টলি তাই হচ্ছে, এখানেও ফোর্সটা দেখ GMM/r², ফোর্সটা 1/r² পাল্টাচ্ছে, সেই ফোর্সটা আবার অ্যাট্রাকটিভ ফোর্স যেটা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করছে, সবই মিলে যাচ্ছে। তাহলে এনার্জি নেচারও সেম আসবে, এনার্জি নেচারও সেম আসবে, ঠিক আছে। তাহলে কি বলছে এখানে, তাহলে বলছে দেখো প্রথমে অপশনটা বলছে কি, দ্য কাইনেটিক এনার্জি অফ স্যাটেলাইট ইনক্রিজেস অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজেস। দুটোই বলেছে ইনক্রিজ, দুটো তো ইনক্রিজ হচ্ছে না, তার মানে অপশনটা রং। কাইনেটিক এনার্জি অফ স্যাটেলাইট ইনক্রিজেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস, হ্যাঁ এইটা একদম কারেক্ট হচ্ছে। কাইনেটিক এনার্জি অফ স্যাটেলাইট ডিক্রিজেস না, কাইনেটিক এনার্জি অফ স্যাটেলাইট ডিক্রিজেস না, কাইনেটিক এনার্জি এমনি দেখতে পাচ্ছি বাড়ছে এবং পোটেনশিয়াল এনার্জি কমছে, সো অপশন আমার হয়ে যাবে কত, 2। একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, স্যাটেলাইটেরই আরেকটা প্রশ্ন বলছে, ফর এ স্যাটেলাইট অরবিটিং অ্যাবভ আর্থ ইফ ডিস্টেন্স অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ ইজ ইনক্রিজ। দেখ একই রকম প্রশ্ন, ডিস্টেন্স অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ সেটা যদি ইনক্রিজ করে, তার মানে আমার যে অরবিটে অ্যাকচুয়ালি ঘুরছিল, এটা ধর প্ল্যানেটের ওপরে এই একটা অরবিটে স্যাটেলাইট ঘুরছিল, ঠিক আছে। আমি যদি হায়ার অরবিটে নিয়ে যাই, এটা ধর ছিল R1, আমি যদি হায়ার অরবিটে নিয়ে যাই, ঠিক আছে, মানে আমি হাইটটা আরো বাড়িয়ে দিচ্ছি, সারফেস থেকে হাইট আরো বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, সারফেস থেকে হাইট আমি আরো বাড়িয়ে দিচ্ছি, তো এটা R2। তাহলে বলছে কি চেঞ্জ হবে, তাই তো বলছে ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য সারফেস অফ আর্থ ইজ ইনক্রিজড, তাহলে কি চেঞ্জ হবে। তো এখানে আমরা যদি একটা রোটেশনাল মোশনের কনসেপ্ট ইউজ করি, যে যখন কোনো স্যাটেলাইট, বা এটা তুই প্ল্যানেট এবং সানের ক্ষেত্রেও করতে পারিস, ঠিক আছে, যে স্যাটেলাইট যখন আমাদের কোনো একটা অরবিটে ঘুরছে, ঠিক আছে, ধর এটা হচ্ছে অরবিট, এই অরবিটে স্যাটেলাইট ঘুরছে, ধর এটা হচ্ছে প্ল্যানেট, এই প্ল্যানেটের অ্যাবাউট ধর এইখানে স্যাটেলাইট ঘুরছে, স্যাটেলাইট ঘুরছে, তো স্যাটেলাইটের ওপর কত টর্ক কাজ করছে, আমি যদি বলি যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা স্যাটেলাইটের ওপর কাজ করছে, সেই স্যাটেলাইটকে কতটা টর্ক দিচ্ছে, বলে স্যার কোনো টর্ক দিচ্ছে না, বিকজ ফোর্সের যে লাইন অফ অ্যাকশন সেটা এই প্ল্যানেটের সেন্টার দিয়েই পাস করছে, এবং স্যাটেলাইটটা ঘুরছেও এই প্ল্যানেটের সেন্টারের অ্যাবাউট, তাই তো, প্ল্যানেটের সেন্টারের অ্যাবাউট সার্কুলার অরবিটে ঘুরছে, এবং এই ফোর্সটা যেটা অ্যাক্টিং ফোর্স সেটা পাস করছে কোন পয়েন্ট দিয়ে, এই সেন্টার দিয়ে। তো আমরা জানি ফোর্স যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করে, মানে লাইন অফ ফোর্স বা ফোর্সের লাইন অফ অ্যাকশন যদি কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে সেই পয়েন্টের অ্যাবাউট কোনো রোটেটিং অবজেক্টের টর্ক 0 হয়। অর্থাৎ এই ফোর্সটা পার্টিকুলার বা গ্র্যাভিটেশনাল ফোর্স পার্টিকুলারলি স্যাটেলাইটকে কোনো রকম টর্ক দিচ্ছে না, ঠিক আছে। সো টর্ক বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অন স্যাটেলাইট বা অ্যাবাউট পয়েন্ট ও সেটা কি 0। আর টর্ক যেহেতু 0, মানে এক্সটার্নাল কোনো টর্ক কাজ করছে না, তাহলে আমরা বলতে পারি সেন্টারের অ্যাবাউট অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট ও শুড রিমেইন কনস্ট্যান্ট। এটা কোন প্রিন্সিপাল, স্যার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এইটা কনস্ট্যান্ট হলো, এবং যেহেতু এটা কনস্ট্যান্ট, দেখ এই কারণেই কিন্তু আমরা ওই L/2m ইকুয়ালস টু dA/dt এটা কনস্ট্যান্ট বলতে পারি। তো যাই হোক, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কিভাবে লিখতে পারি, স্যার I ইন্টু ওমেগা, এইটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, I ইন্টু ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্যার আইটা কি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। কোন অ্যাক্সিসের অ্যাবাউট রোটেট করছে, এমন একটা অ্যাক্সিস যেটা এইভাবে রয়েছে, এমন একটা অ্যাক্সিস, ঠিক আছে। তো এই অ্যাক্সিসের অ্যাবাউট যদি রোটেট করে এবং ও যখন হায়ার অরবিটে চলে যাচ্ছে, তখন অ্যাক্সিস থেকে ওর দূরত্ব বেড়ে যাচ্ছে, এবং আমরা জানি কোনো একটা মাসের ক্ষেত্রে যদি অ্যাক্সিস থেকে দূরত্ব বেড়ে যায়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াও বাড়ে, অ্যাক্সিস থেকে যদি মাসের ডিস্টেন্স বাড়ে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়বে। তাহলে এখানে আই যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি ওমেগাকে কমতে হবে, বিকজ আই আর ওমেগা এখানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না, I inversely proportional to omega, I omega equals to constant, I inversely proportional to omega। তাহলে যদি I ইনক্রিজ করে, তাহলে ডেফিনেটলি ওমেগা ডিক্রিজ করবে, তাহলে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা সেটা ডিক্রিজ হবে, সেটা ডিক্রিজ হবে। মাথায় কি ঢুকলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিক্রিজ হবে, লিনিয়ার ভেলোসিটি এগুলো না, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিক্রিজ হবে, এটা মাথায় যেন থাকে, ঠিক আছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে ডিক্রিজ হবে, বোঝা গেল, একদম ক্লিয়ার ব্যাপারটা, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা সিম্পল পেন্ডুলামের একটা কোশ্চেন বলেছে, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে বলেছে 64 কিলোমিটার অ্যাবভে নিয়ে যাওয়া হলো, তাহলে টাইম পিরিয়ড কি হবে। তো অবভিয়াসলি দেখ
এখানে জি এর ভ্যারিয়েশনের ওপর কোশ্চেন রয়েছে, হাইটের সঙ্গে জি এর ভ্যারিয়েশন আমি অলরেডি থিওরিটা বুঝিয়েও দিয়েছি। তো এখানে দেখ টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম, এটা আমরা জানি কত, 2 পাই আন্ডার রুট এল বাই জি, 2 পাই আন্ডার রুট এল বাই জি। তাহলে এখানে টাইম পিরিয়ড আমি দেখতে পাচ্ছি ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট জি, তাই না, ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট জি। এবার একটা কথা ভাব, যদি আমি 64 কিলোমিটার হাইটে উঠি তাহলে জি এর কি ভ্যারিয়েশন হবে? 64 কিলোমিটার হাইট, নাও এইচ ইকুয়ালস টু 64 কিলোমিটার, এইচ ইকুয়াল টু 64 কিলোমিটার। তো আমি ইজিলি বলতে পারি যে স্যার 64 কিলোমিটারে 64 কিলোমিটার হুইচ ইজ মাচ গ্রেটার দেন আর, সরি মাচ লেস দেন আর, কারণ আর এর ভ্যালু 6400 কিলোমিটার। তাহলে আমি কোন ফর্মুলাটা দিয়ে জি এর ভ্যারিয়েশন পাবো? জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। বোঝা গেল কিভাবে ডিসাইড করলাম কোন ফর্মুলাটা ইউজ করবো? কারণ হাইটের ভ্যারিয়েশনের জন্য জি এর যে ভ্যারিয়েশন তার দুটো ফর্মুলা, আমরা এইটা ইউজ করলাম কেন? বিকজ এইচটা এখানে খুবই কম, ঠিক আছে, এইচটা খুবই কম। তাহলে এখানে যদি আমরা বসাই জি ইন্টু 1 মাইনাস 2, এইচ এর জায়গায় বসালাম 64 কিলোমিটার, আরটাকেও 6400, দুটোকেই কিলোমিটার রাখলাম, তাহলে কিছু কনভার্সনের ব্যাপার নেই। জি ইন্টু 1 মাইনাস 64, এখানে কাটলো, এটা হলো 100, তাহলে 100 মাইনাস 2 তার মানে হচ্ছে 98 বাই 100, তাহলে এটা হয়ে গেল 0.98, তাহলে 0.98 মানে 0.02 অফ জি, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু 0.02 অফ জি, ঠিক আছে, 0.02 অফ জি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত পার্সেন্ট জি এর কত পার্সেন্ট চেঞ্জ হলো, আমরা যদি জি ড্যাশ মাইনাস জি মানে জি এর পার্সেন্টেজ চেঞ্জ যদি হিসেব করি, জি এর পার্সেন্টেজ চেঞ্জ যদি হিসেব করি, তাহলে জি ড্যাশ মাইনাস জি ডিভাইডেড বাই জি, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন জি, ইন্টু 100 করবো অবশ্যই, ইন্টু 100 করবো অবশ্যই। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ জি কত হয়ে গেল? জি ড্যাশ মাইনাস জি, তার মানে 1 মাইনাস 0.02, তাই তো, তাহলে 0.98 ইন্টু 100 যদি করি তাহলে 98%, বেসিক্যালি 98% জি এর চেঞ্জ কত হয়েছে, না ভুল করলাম, জি ড্যাশ ইকুয়ালস টু 0.02 ইন্টু জি, তাহলে জি মাইনাস জি ড্যাশ করতে হবে, জি মাইনাস জি ড্যাশ বাই ইনিশিয়াল ইন্টু 100 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে জি মাইনাস জি ড্যাশের জায়গায় 0.02 ইন্টু জি ডিভাইডেড বাই জি ইন্টু 100, 2% নাকি না, 1 মাইনাস 0.02, তাহলে 0.98 ইন্টু 100, 98%, 98%, কিছু তো একটা ভুল করছি, কিছু একটা ক্যালকুলেশনে এরর করছি। আচ্ছা আমরা যদি এরকম ভাবে না আসি, আমরা সিম্পল এই কনসেপ্টটা ইউজ করি, আমরা তো জানি যে ওই ফর্মুলাটা ইউজ হবে, আমরা একটা কাজ করি, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, কারণ আমাদের পার্সেন্টেজ চেঞ্জ বার করতে হবে, তো সেইটা নিয়ে আমি টার্গেট করছি। দেখ জি এর পার্সেন্টেজ চেঞ্জ খুব ইজিলি বেরিয়ে যাবে, কিভাবে? জি ড্যাশ ইকুয়ালস টু, এটাকে ভেঙে দিই, জি মাইনাস 2gh বাই আর, ওকে, তাহলে জি ড্যাশ মাইনাস জি, এটাকে এ পাশে আনলাম, ইকুয়ালস টু কত হলো, মাইনাস 2gh বাই আর, তাহলে জি ড্যাশ মাইনাস জি বাই জি, এই যে এটাকে নিচে নিয়ে এলাম, ইকুয়ালস টু মাইনাস 2h বাই আর। তাহলে এবার জি এর পার্সেন্টেজ চেঞ্জ আমি ইজিলি বার করতে পারবো, কত হবে তাহলে, জি ড্যাশ মাইনাস জি ডিভাইডেড বাই জি ইন্টু 100 ইকুয়ালস টু মাইনাস 2h, এইচ এর ভ্যালু হচ্ছে 64 কিলোমিটার ডিভাইডেড বাই 6400 কিলোমিটার ইন্টু 100, দুটো জিরো এখানে, দুটো জিরো উড়ে গেল, 64 উড়ে গেল, তাহলে -2%, ঠিক আছে, তাহলে -2%, ক্লিয়ার একদম, -2% মানে 2% ডিক্রিজ করলো, বেসিক্যালি 2% ডিক্রিজ করলো। এবার এটা কি পার্সেন্টেজ চেঞ্জ হিসাবে খুবই কম, তাহলে আমি টিটাকেও এরার অ্যানালিসিসের ফর্মে লিখতে পারি কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম পিরিয়ড ইকুয়ালস টু, এখানে জি এর পাওয়ার কত, হাফ, তাহলে হাফ ইন্টু পার্সেন্টেজ চেঞ্জ, হাফ ইন্টু পার্সেন্টেজ চেঞ্জ অফ জি,
ঠিক আছে, হাফ ইন্টু পার্সেন্টেজ চেঞ্জ অফ জি। আমি জাস্ট ম্যাগনিচিউড যদি হিসাব করি, যদি ম্যাগনিচিউড সিম্পল হিসাব করি, তাহলে 2% কমেছে, তাহলে হাফ ইন্টু 2%, হাফ ইন্টু 2%, তাহলে 1%। এবার এই 1% বেড়েছে কি কমেছে, টাইম পিরিয়ড 1% বেড়েছে কি কমেছে, তুই খেয়াল কর, জি যদি রিডিউস হয় তাহলে টাইম পিরিয়ড ডেফিনেটলি বাড়বে, তার মানে এখানে টি ইজ ইনক্রিজড বাই 1%। টি কতটা বেড়েছে, 1% বেড়েছে, টি কতটা বেড়েছে, 1% বেড়েছে, ডান। তাহলে কি কি করলাম জিনিসটা, আমি প্রথমে দেখলাম যে কতটা হাইটে উঠেছে, প্রথমে কি ফর্মুলা, সিম্পল পেন্ডুলামের সঙ্গে টাইম পিরিয়ডের সঙ্গে জি এর ফর্মুলাটা লিখে নিলাম, ভালো কথা, টাইমের সঙ্গে জি কিভাবে পাল্টাচ্ছে দেখে নিলাম, ওকে। নেক্সট আমি করলাম কি, জি এর ভ্যারিয়েশন কিভাবে হচ্ছে, আমি দেখলাম হাইটটা কত বলে দিচ্ছে 64 কিলোমিটার, তার মানে হাইটটা রেডিয়াসের তুলনায় খুব ছোট, তাহলে কোন ফর্মুলা ইউজ করব, এটা ইউজ করলাম। এখান থেকে আমি জি এর পার্সেন্টেজ চেঞ্জ কতটা হয়েছে সেটা ইজিলি ক্যালকুলেট করে ফেললাম, জি এর পার্সেন্টেজ চেঞ্জ কতটা হয়েছে সেটা ইজিলি এখান থেকে ক্যালকুলেট হয়ে গেল, সেটা দেখলাম আমরা 2%, -2 ইন্ডিকেট করছে জি কমেছে, -2 ইন্ডিকেট করছে জি কমেছে, কতটা কমেছে, 2% কমেছে। এবার এই জি এর পার্সেন্টেজ চেঞ্জটা যেহেতু খুব ছোট, 2% ভাই প্রচুর কম কমেছে, যেহেতু খুব কম, তাই জন্য আমরা টাইম পিরিয়ডের যে চেঞ্জটা হবে পার্সেন্টেজ চেঞ্জ, সেটাকেও আমরা এরার অ্যানালিসিস ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে, এরার অ্যানালিসিস ফরম্যাটে লিখতে পারি, তাহলে টাইম পিরিয়ড আমার অটোমেটিক্যালি চলে এলো 1% ইনক্রিজ করবে। বোঝা গেল কি, ভালো করে একবার দেখ। নেক্সট কোশ্চেনে যাই, এটা কিন্তু ভালো প্রশ্ন, ভালো করে দেখে রাখ। নেক্সট কোশ্চেন দেখ, এটা আবার ওই জি এর ভ্যারিয়েশনের উপর প্রশ্ন, তাই জন্য জি এর ভ্যারিয়েশনটা প্রথমেই বলে দিলাম, জি এর ভ্যারিয়েশন কি কি রয়েছে তার উপর দেখ প্রশ্ন আবার বলছে, উইথ হোয়াট অ্যাঙ্গুলার ভেলোসিটি দ্য আর্থ শুড স্পিন ইন অর্ডার দ্যাট আ বডি লাইং অ্যাট 37 ডিগ্রি ল্যাটিটিউড মে বিকাম ওয়েটলেস। তো আমরা কি কন্ডিশন বার করেছিলাম, আমরা বলেছিলাম যে ইকুয়েটারে ওয়েটলেস হওয়ার কন্ডিশন লিখেছিলাম, বাট এখানে বলেছে 37 ডিগ্রি ল্যাটিটিউডে পার্টিকেল কিভাবে ওয়েটলেস হয়ে যাবে। তো আর্থের রোটেশনের জন্য জি এর যে ভ্যারিয়েশন সেটা কত হয়, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ঠিক। তাহলে জি ড্যাশকে কি হতে হবে, জিরো, জি ড্যাশকে হতে হবে জিরো, যদি পার্টিকেল ওয়েটলেস হতে হয় জি ড্যাশকে জিরো হতে হবে, তাহলে জি ইকুয়ালস টু হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। আমাদের কার ভ্যালু বার করতে হবে, ওমেগা স্কোয়ারের ভ্যালু, ওমেগার ভ্যালু বার করতে হবে, তো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি বাই আর ইন্টু 1 বাই কস স্কোয়ার ল্যামডা। আমি যদি এখান থেকে তাহলে ওমেগা ইকুয়ালস টু লিখি রুট আন্ডার জি বাই আর, রুট আন্ডার জি বাই আর, আর 1 বাই কস স্কোয়ার ল্যামডা, কস স্কোয়ার কত ডিগ্রি, 37 ডিগ্রি, কস স্কোয়ার 37 ডিগ্রি, সরি কস 37 ডিগ্রি হয়ে যাবে, স্কোয়ারটা তো রুট হয়ে উড়ে যাবে, তাহলে কস 37 ডিগ্রি, কস 37 এর ভ্যালু কত স্যার, কস 37 এর ভ্যালু হচ্ছে 4/5, তাহলে 5 উপরে উঠে গেল, 5/4 ইন্টু রুট জি বাই আর, 5/4 ইন্টু রুট জি বাই আর, 5/4 ইন্টু রুট জি বাই আর, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বেশ, cos 37 তাই তো, হ্যাঁ cos 37 4/5, ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখ ডিরেক্ট ফর্মুলা আমি জাস্ট ভ্যালু পুট করো, অঙ্ক শেষ। নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য রকেট ফায়ার্ড উইথ স্পিড ইকুয়াল টু 50% অফ দ্য এসকেপ ভেলোসিটি। আচ্ছা, এসকেপ ভেলোসিটি গল্প কি, এসকেপ ভেলোসিটি হচ্ছে একটা প্ল্যানেটের সারফেস থেকে আমি মিনিমাম কত স্পিডে একটা অবজেক্টকে থ্রো করলে, অবজেক্টটা প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স ছেড়ে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ পার্টিকেলটা চলে যাবে ইনফিনিটিতে, ঠিক আছে। তাহলে সেই ইনফিনিটিতে গেলে ওর কাইনেটিক এনার্জি হয়ে যাবে জিরো, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে জিরো, মানে আমি মিনিমাম কাইনেটিক এনার্জি দিচ্ছি, মিনিমাম ভেলোসিটি দিচ্ছি, যাতে যেতে যেতে এইটুকু ক্রস করার পরই ওর কাইনেটিক এনার্জি শেষ হয়ে যায়, মানে আর কোনো কাইনেটিক এনার্জি এক্সট্রা নেই। এবং এটাকে কিন্তু আর্থের সারফেসের সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে থ্রো করা যায়, থিটা এনি, যে কোনো অ্যাঙ্গেলে থ্রো করা যায়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এসকেপ ভেলোসিটি রিলেশন কি, এসকেপ ভেলোসিটি ইকুয়ালস টু রুট আন্ডার 2gm বাই আর, অর্থাৎ এক্ষেত্রেও পার্টিকেলের মাসের উপর ডিপেন্ড করে না, যে প্ল্যানেট থেকে ছুটছি, যে প্ল্যানেটের সারফেস থেকে ছুটছি, সেই প্ল্যানেটের মাসের উপর ডিপেন্ড করে, পার্টিকেলের মাসের উপর ডিপেন্ড করে না। আর জিএম এর জায়গায় যদি জিআর স্কোয়ার আমি লিখি, তাহলে কি লিখবো, 2gr রুট আন্ডার 2g, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এসকেপ ভেলোসিটির ফর্মুলা। আর্থের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির ভ্যালু কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমি বলি এইটা মনে না রেখে
8√2 মনে রাখ, তাহলে খুব সুবিধা। কারণ যখনই তুই এটাকে স্কোয়ার করবি এই রিলেশনটা তুই ইজিলি ইউজ করতে পারিস টু গেট দ্য ভ্যালু অফ স্কোয়ার অফ 8√2। 8√2 স্কোয়ার করা সোজা, 11.2 স্কোয়ার করা ঝামেলা। তো এর থেকে ভালো তুই এটা মনে রাখ। আচ্ছা, একই দুটো ভ্যালু কাছাকাছি, মানে একদমই প্রায় নিয়ারলি ইকুয়াল। আচ্ছা, তো এসকেপ ভেলোসিটি ফর্মুলা এটা। এবার আমাদের বলছে যদি এসকেপ ভেলোসিটির থেকে 50% কম ভেলোসিটিতে আমি থ্রো করি, তাহলে তো ডেফিনেটলি এসকেপ করবে না, ও নিচে আবার ফিরে আসবে। তো ম্যাক্সিমাম কত হাইট অবধিও যেতে পারে? দেখ, আমরা এটা নর্মালি হিসেব করি যে একটা পার্টিকেলকে আমরা যখন ছুড়ি, আমরা যখন মোশন আন্ডার গ্র্যাভিটিতে পড়েছি, পার্টিকেলকে আমরা যখন ছুড়ি ইউ স্পিডে, তাহলেও যে এইচ হাইট অবধি গিয়ে তারপরও আবার আর্থে ফিরে আসে, তাই তো? সো এইচ হাইট যেটা সেটা কত হয়? এইচ হাইট যেটা সেটা কত হয়? এইচ হাইটটা হয় হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, তাই তো? স্যার তাহলে এখানেও তাই হবে? না, এখানে হবে না, কারণ এখানে আমরা অনেকটা বেশি ভেলোসিটি দিচ্ছি, ঠিক আছে? খুব কম ভেলোসিটি নয়। আমরা যে ভেলোসিটি গুলোতে ছুড়ি সেটাতে কত উঁচু অব্দি যেতে পারে ভাই? 5 তলা 6 তলা অব্দি যেতে পারে, তার বেশি তো যাবে না। এই যে পেনটাকে ছুড়লাম, টকাস হাতে পড়লো। তো এই যে পেনটাকে ছুটছি আবার হাতে পড়ছে, তার জন্য আমার এই হাইটটা খুব কম, তাতে জি এরও খুব একটা বেশি ভ্যারিয়েশন হচ্ছে না। তাহলে আমাকে যদি পুরো গল্পটাকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমার দেখ, এইখানে এইখানে সারফেস থেকে আমি কত কাইনেটিক এনার্জি দিচ্ছি, আমি এখানে কি করব? এনার্জি কনজারভেশন ইউজ করব। সারফেসে আমার কাইনেটিক এনার্জি কত? সারফেসে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? সাপোজ আমি ভি ভেলোসিটিতে ছুড়েছি, আর সারফেসে পোটেনশিয়াল এনার্জি কত? স্যার গ্রাউন্ডে তো পোটেনশিয়াল এনার্জি 0 ধরি। আরে ভাই, ওয়ার্ক এনার্জি পাওয়ারের গল্প না, এখানে পুরো গ্র্যাভিটেশনের গল্প হবে, ঠিক আছে? মানে জেনারেল ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কত হবে? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। সারফেসে, আর্থের সারফেসে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা মাইনাস জি এম এম বাই আর। এবার যখন একদম টপ পয়েন্টে উঠলো, অর্থাৎ এইচ হাইটে উঠলো, এবং সেই মুহূর্তে ও যখন ইউ টার্ন নিয়ে রিটার্ন আসতে চাইছে, সেই ইউ টার্নের মুহূর্তে ওকে মোমেন্টারিলি স্টপ হতো। এই কনসেপ্টটা আমাদের আছে, যেখানে ইউ টার্ন হয় সেখানে পার্টিকেলকে মোমেন্টারিলি স্টপ হতে হয়। তাহলে এই পয়েন্টে পার্টিকেল মোমেন্টারিলি যদি স্টপ হয়, তার মানে এখানে কাইনেটিক এনার্জি 0। আর পোটেনশিয়াল এনার্জি কত হবে এখানে? স্যার পোটেনশিয়াল এনার্জি হবে, এখন আর্থের সেন্টার থেকে কত দূরে আছে? সেন্টার থেকে সারফেস অবধি আর ডিস্টেন্স, প্লাস এইচ। তাহলে ইউ ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। তাহলে এই টোটাল জার্নিতে মানে এখান থেকে এইখানে উঠছে যে পার্টিকেল, সেখানে টোটাল এনার্জি আমি যদি কনজারভেশন রাখি, টোটাল এনার্জি কনজারভেশন ইউজ করি, তাহলে ইনিশিয়ালি টোটাল এনার্জি কত ছিল? এইটা প্লাস এটা। ইনিশিয়ালি টোটাল এনার্জি ছিল এইটা প্লাস এটা। দেখ, আমি তোকে বলবো ফর্মুলা ডেফিনেটলি মনে রাখতে, বাট ফর্মুলাগুলো যেগুলো ডিরাইভ করা যায়, যেগুলো ক্যালকুলেট করা যায়, কারণ তোকে বলতেই পারে সারফেস থেকে না ছুড়ে সারফেসের থেকে ওপরে সামথিং একটা হাইট থেকে ছোড়া হলো, তখন তুই ফর্মুলা দিয়ে কি করবি? তখন তোর কনসেপ্ট জানতে হবে যে আমি ফর্মুলাটা কিভাবে আসতে পারে। তাই জন্য আমি শেখাচ্ছি অ্যাকচুয়ালি ফর্মুলাটা কিভাবে আসতে পারে। যেখান থেকেই তুই থ্রো কর না কেন, তুই যে ম্যাক্সিমাম হাইটে রিচ করবি যখন, তোর কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি তুই ক্যালকুলেট করবি ফ্রম দ্য সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, ঠিক আছে? আর ইনিশিয়ালি যেখান থেকে ছুটছে সেখানেও দুটো এনার্জি লেখা শেখালাম। এইবার তো দুটো এনার্জিকে ইকুয়েট করে দে, 0 মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। তাহলে তুই যখন জেনারেল প্রসিডিওর জেনে গেছিস, তাহলে তোকে যদি বলে যে সারফেস থেকে একটা এক্স হাইট, সেখান থেকে একটা অবজেক্টকে থ্রো করা হলো, তাহলে ম্যাক্সিমাম কত হাইট যাবে? তুই ইজিলি করতে পারবি, ঠিক আছে? সে তুই ইজিলি করতে পারবি, সেখানেও তুই এনার্জি কনজারভেশন ইউজ করবি। আচ্ছা, এখানে কত? হাফ এম। আচ্ছা, ভি স্কোয়ারের জায়গায় কি লেখা যায়? ভি স্কোয়ারের জায়গায়, আচ্ছা আমি ধরে নিচ্ছি যে গিভেন ভেলোসিটি যেটা, অর্থাৎ ভি, দ্যাট ইজ ইকুয়াল টু এসকেপ ভেলোসিটি বাই এন। এসকেপ ভেলোসিটির এন ভাগ, ধরে নিচ্ছি এটা এন ভাগ। তাহলে এখানে আমি লিখতেই পারি ভি ই স্কোয়ার বাই এন মাইনাস জি এম এম। আচ্ছা, এটাকে পুরো ওপাশে তুলে নিয়ে যাবো নাকি? পুরো ওপাশে তুলে নিয়ে যাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে জি এম এম কমন চলে এলো, তো 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। দুদিক থেকে স্মল এম কেটে দে, ঠিক আছে?
আচ্ছা, এখান থেকে আমার এলসিএম কত আসছে, আর আর ইন্টু আর প্লাস এইচ, এখানে আর প্লাস এইচ মাইনাস আর, তাহলে আর আর কেটে যাবে, শুধু আর এইচ বাই আর প্লাস এইচ। জিএম কে পাশে তুলে নিয়ে আসি, তাহলে এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ ইকুয়ালস টু, এখানে কত চলে আসছে, এইদিকে জিএমটা নিচে চলে আসছে, তাহলে ভি স্কোয়ার বাই 2n জিএম। আচ্ছা, ভি স্কোয়ারের ভ্যালু কত, ভি এর ভ্যালু দেখ রুট আন্ডার 2gm বাই আর, এটা যদি স্কোয়ার করে দিই আমি, এটা যদি স্কোয়ার করে দিই কি আসবে, 2gm বাই আর, আর নিচে কত আছে 2n gm, তাহলে জিএম কেটে যাচ্ছে, 2 টাটা করে দে, আর এইদিকে আর এর সঙ্গে কেটে যাবে, তাহলে এইচ তোর কত পড়ে থাকছে, এইচ ইকুয়ালস টু, বা এইচ বাই আর প্লাস এইচ, এটাকে কাজ কর ওপর নিচে এইচ দিয়ে ডিভাইড কর, ওপর নিচে এইচ দিয়ে ডিভাইড করে দে, তাহলে কত পড়ে থাকবে, ওপর নিচে যদি এইচ দিয়ে ডিভাইড করে দিস কত পড়ে থাকবে, 1 প্লাস আর বাই এইচ ইকুয়ালস টু 1/n, কারণ বাকি সবই কেটে গেছে, বাকি সব কেটে গেছে, ভি স্কোয়ারে 2gm কেটে গেছে, n পড়ে আছে, উল্টে দি, n ইকুয়ালস টু 1 প্লাস আর বাই এইচ, তাহলে h ইকুয়ালস টু n r বাই n মাইনাস 1, r বাই n মাইনাস 1, এরকম একটা কিছু আসছে, এরকম একটা কিছু আসছে, ঠিক আছে, এরকম একটা কিছু আসছে। তাহলে কত হচ্ছে অ্যান্সার, এন এর জায়গায় কত বসাবো, হাফ বসাবো, এন এর জায়গায় 50% মানে হাফ, 2 মাইনাস 1, ভুল করেছি কোথাও, ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে, ভিজি ইকুয়ালস টু ভি বাই, এই জায়গাটাতে ভুল হয়েছে, এই যে এটা এন স্কোয়ার হতো, ভিজি ইকুয়ালস টু কি মানে গিভেন ভেলোসিটি ইকুয়ালস টু ভি বাই এন, তো তাহলে এটা যদি স্কোয়ার হয় তাহলে ভি স্কোয়ার বাই এন স্কোয়ার হবে, ঠিক আছে, এন স্কোয়ার হবে, বাকি ঠিক আছে সব, বাকি এখানে তাহলে এন স্কোয়ার, বাকি সবই ঠিক আছে, এটা এন না এটা এইচ, আর এখানে তাহলে এন স্কোয়ার, এটা এন স্কোয়ার করাই, তাহলে এখানে এন স্কোয়ার, এখানেও এন স্কোয়ার মাইনাস 1, তাহলে এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে আমার এইচ বেরিয়ে যাবে, তুই এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারিস, এটা সারফেসের জন্য, মানে যদি সারফেস থেকে ম্যাক্সিমাম কত হাইটে ছোড়া হয় তার জন্য, তাহলে এইচ ইকুয়ালস টু আর বাই এন স্কোয়ার, এন স্কোয়ারটা কত হচ্ছে, তাহলে এন ইকুয়ালস টু দেখ আমাদের বলছে গিভেন ভেলোসিটি ইকুয়াল টু এসকে ভেলোসিটির 50%, মানে এসকে ভেলোসিটি বাই 2, তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1, তাহলে আর বাই 3, ঠিক আছে। তোর মনে হতে পারে স্যার কেন বড় করে করাচ্ছে, ভাই আমি তোকে কনসেপ্টটাও শেখাচ্ছি, আমি তোকে তুক্কা বলে দিতেই পারি, এই ফর্মুলাটা ডিরেক্ট জেসি বলে একটা তুক্কা বলে দিতেই পারি, জেসি বলে দিতেই পারি, এটা কি লাভ আছে, তোকে দুম করে একটা প্রশ্ন চেঞ্জ করে দেয় না, তখন তুই শেষ হয়ে যাবি, তোকে এটা বললো যেটা বলছিলাম, একটা হাইট থেকে ছোড়া হলো, ব্যাস তুই শেষ, তুই তখন ইউজ করতে পারছিস না। তো খেয়াল রাখবি ফর্মুলাটা, এনটা কি, এন হচ্ছে গিয়ে ভিজি ইকুয়ালস টু ভি বাই এন, মানে গিভেন ভেলোসিটি সেটা ভি বাই এন হলে তাহলে এন এর ভ্যালুটা ওখানে বসে যাবে, ঠিক আছে। তো কনসেপ্ট মাথায় রাখ, তাহলে তোর প্রবলেম করতে অসুবিধা হবে না, তো এটা কনফিডেন্স থাকবি যে হ্যাঁ আমি জানি, আমার ভ্যারিয়েশন দিলেও আমি পারবো, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই, নেক্সট কি বলছে, বলছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন এ রিজিয়ন, একটা রিজিয়নে গ্র্যাভিটেশনাল ফিল্ড বলে দিয়েছে, অরিজিনকে যদি আমরা জিরো পোটেনশিয়াল এনার্জি ধরি, দেন পোটেনশিয়াল এনার্জি এট এত কি হবে ফর 1 কেজি মাস। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফিল্ড কি, গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস, গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস কি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলে থাকি, ঠিক আছে, এবং ফিল্ডের ডিরেকশন আর গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিরেকশন সেম। আচ্ছা, তাহলে আমাদের যদি বলে পোটেনশিয়াল এনার্জি বার করতে জিরো, আচ্ছা আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি যে ডেল্টা ইউ ইকুয়ালস টু ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যদি আমি লিখি, তাহলে এখানে গ্র্যাভিটি ইটসেলফ একটা কনজারভেটিভ ফোর্স, তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে আসছি, দ্য অরিজিনস টেকেন অ্যাজ জিরো পোটেনশিয়াল এনার্জি, অরিজিনে পোটেনশিয়াল এনার্জি জিরো যদি ধরে নেওয়া হয়, তাহলে 0,5 এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে, ঠিক আছে। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু
পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, ধর আমি বললাম এখানে ইউ ইকুয়ালস টু ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান। তা গ্র্যাভিটেশনাল ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট কোথায় কত অবধি, অরিজিন থেকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, ধর 5 এ নিয়ে যাচ্ছি, ঠিক আছে, অরিজিন থেকে 5 এ নিয়ে যাচ্ছি, তাহলে কোন অ্যাক্সিস বরাবর নিয়ে যাচ্ছি সে কিছু বলেছে না, কিছু বলেনি, কিছুই বলেনি। তাহলে এটাকে আমি কি করব, দেখ এফ ডট ডিআর, আমি এফ কে কিভাবে লিখবো, এফ কে লিখবো আমি ইজি ইন্টু এম, তাই তো, এই যে এটা থেকে লিখবো এফ কে লিখবো ইজি ইন্টু এম। এবার এম এর ভ্যালু কত বলেছে, দেখ 1 কেজি বলেছে, তাহলে কোনো সমস্যাই নেই, এফ ইকুয়ালস টু ইজি হবে। তাহলে এফ এর ভ্যালু হয়ে যাবে 5i ক্যাপ প্লাস 12 জে ক্যাপ, 5i ক্যাপ প্লাস 12 জে ক্যাপ। এবং ডিআর ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো, ডিআর ভেক্টরটাকে লিখবো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। ব্যাস, এবার লিখে দে। তাহলে যখন আমি এফ ডট ডিআর করবো তখন 5 এর সাথে ডট হবে কার, ডিএক্স এর, 5 এর সাথে ডট হবে ডিএক্স এর, 5 ডিএক্স, এটার একটা ইন্টিগ্রেশন হবে 0 to 5 প্লাস 5 এর 12 এর সাথে ডট হবে ডিওয়াই, এটার একটা ইন্টিগ্রেশন হবে 0 to 5। ঠিক আছে, এখন সমস্যা হলো এই যে 0 to 5 বলছি না, 0 to 5 0,5, ঠিক আছে, 0,5, তা অরিজিনে আমি ধরেছি 0,0 আর এখানে হচ্ছে 0,5, ঠিক আছে, এই পয়েন্টে নিয়ে যাচ্ছি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে 0, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, তার মানে আমি এখানে 0ই নিব। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, 0 থেকে 5, তাহলে 0 থেকে 5, বোঝা গেল, লিমিটটা ভালো করে বোঝ। অরিজিন থেকে কোথায় নিয়ে যাচ্ছি, অরিজিন থেকে 0,5 পয়েন্টে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, অরিজিন থেকে 0,5 পয়েন্টে নিয়ে যাচ্ছি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট হলো, 0। ভাই অরিজিন যদি এখানে হয়, এই দেখ তুই গ্রাফ দেখ, অরিজিন যদি এখানে হয় তাহলে 0,5 মানে তো এই পয়েন্টটা 0,5, তাহলে এক্স অ্যাক্সিস বরাবরও যায়নি কিছু, ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে। সো আমার এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত, 0, তাহলে আমি 0 থেকে 0 যাচ্ছি, তার মানে তো এখানে কোনো ভ্যালুই থাকবে না, এইটা শুধু ইন্টিগ্রেশনটা হবে, ঠিক আছে, এইটা শুধু ইন্টিগ্রেশনটা হবে। আচ্ছা এখানটা মাইনাস ছিল তো মাইনাস লাগিয়ে দিই, মাইনাস, তাহলে এই টার্মটা তো 0 হয়ে গেল, আর এই টার্মটা কত হচ্ছে 12 কনস্ট্যান্ট বাইরে, দেখ তোকে ইন্টিগ্রেশন দেওয়া আছে মানে যে বিরাট একটা ইন্টিগ্রেশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, 12 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। আর ডিওয়াই এর ওপর ইন্টিগ্রেশন করা মানে কি, শুধু ওয়াই, লিমিট বসবে 0 to 5, তাহলে চলে এলো -12, 5 - 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, নে 5 12 60, তাহলে -60, ঠিক আছে। তাহলে তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হলো, আমরা পেলাম যেটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বললে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো -60। এবার ইনিশিয়ালি অরিজিনে পোটেনশিয়াল এনার্জি 0 বলাই ছিল, অরিজিনে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি 0 বলাই ছিল, তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি -60, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি -60 জুল, অর্থাৎ অপশন 1, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে ইনফাইনাইট নাম্বার অফ মাসেস ইচ অফ 1 kg আর প্লেসড অন পজিটিভ এক্স অ্যাক্সিস। তো এ তো খুব একদম মানে কি বলবো পেটেন্টেড প্রশ্ন, পুরো পেটেন্টেড প্রশ্ন। এই তোর কাছে এক্স অ্যাক্সিস আছে না, কোথায় বলেছে, হ্যাঁ পজিটিভ এক্স অ্যাক্সিস আছে, এটা হচ্ছে অরিজিন, কোথায় কোথায় বলছে 1 2 4 8 এন্ড সো অন, 1 2 4 8, ঠিক আছে, এবং বিভিন্ন পয়েন্টে এইভাবে বসানো আছে আপ টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে বলছে কি প্রত্যেকটায় কত করে বসানো আছে, এম মাস করে ধর বসানো আছে, প্রত্যেকটায় এম মাস করে বসানো আছে, ঠিক আছে। আমাদের জানতে চাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য অরিজিন, এটা কত, অরিজিনে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, তাহলে ডেফিনেটলি সবকটার জন্য ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ক্যালকুলেট করে আমি যোগ করে দেবো, তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে, ভিজি ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ভিজি ইকুয়ালস টু কি হবে -gm/1 প্রথমটার জন্য, তারপরেরটার জন্য কত হবে -gm/2, তারপরেরটার জন্য -gm/4, তারপরেরটার জন্য -gm/8 এন্ড সো অন আপ টু ইনফিনিটি, তাই তো। একদম ফর্মুলা কি, gm ডিভাইডেড বাই ডিসটেন্স, তাহলে -gm তো কমন চলে গেল, পড়ে থাকলো কি 1 + ½ + 1/4
প্লাস 1/8। তো কি এটা ইনফাইনাইট জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ উইথ কমন রেশিও কত, হাফ করে, দেখ হাফ হাফ করে বাড়ছে, হাফ 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 করে বাড়ছে, মানে হাফ করে গুণ হয়েছে আর কি, বাড়ছে না কমে যাচ্ছে আর কি, তো হাফ করে করে গুণ হয়েছে। তাহলে এটা রেজাল্ট কত হবে, মাইনাস জিএম ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস কমন রেশিও, 1 মাইনাস হাফ মানে হাফ, উপরে গেল 2, তাহলে মাইনাস 2 GM, মাইনাস 2 GM, দ্যাটস ইট, মাইনাস 2 GM। আচ্ছা এম, এম এর ভ্যালু 1 কেজি বলা আছে, এম এর ভ্যালু 1 কেজি, তাহলে মাইনাস 2G আনসার। এম এর ভ্যালু 1 কেজি বলা আছে, সেটা হয়ে যাবে মাইনাস 2G। ক্লিয়ার একদম, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এই চ্যাপ্টারে সবকটা মোটামুটি যে সেকশনগুলো ইম্পর্টেন্ট সেই সেকশনগুলো থেকে আমরা নিউমেরিক্যাল করলাম, ইম্পর্টেন্ট টপিকসগুলো ডিসকাস করলাম। এই চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট, ওয়েটেড চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার এবং সহজ, খুব অল্প জিনিস পড়লেই তোর কিন্তু চ্যাপ্টারটা কভার হয়ে যায়। তো চ্যাপ্টারে ভালো মতো কোশ্চেন প্র্যাকটিস কর, এবং আমাদের যদি ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাস ডেফিনেটলি নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারিস। আমাদের ক্র্যাশ কোর্স অফলাইন এবং অনলাইন মোডে আবার তোকে দুবার রিভিশন করানো হবে। ক্র্যাশ কোর্সে অফলাইন সামনাসামনি পুরো সিলেবাস আবার রিভিশন করানো হবে, সেকেন্ড অনলাইনে আবার রিভিশন করানো হবে অক্সিজম অ্যাপে, সাথে থাকবে অফলাইন এবং অনলাইন মক টেস্ট। তো ডেফিনেটলি যারা জয়েন করবে অবশ্যই সামনাসামনি দেখা হবে। আর এই সিরিজের কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করিস, এবং এই সিরিজে যে যে টপিকের উপর কোশ্চেন করাচ্ছি, বা আমরা যে কোনো যে টিচাররাই হোক যে যে টপিকের উপর কোশ্চেন করাচ্ছি, ডেফিনেটলি সবগুলো ভালোভাবে করিস, মক টেস্ট দিতে থাক। অল দ্য বেস্ট, খুব ভালো হবে রেজাল্ট।